শুরু করব। স্লাইড দেখতে পাচ্ছ তোমরা মেয়েরা? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। তো সবাই ভালো আছো? জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে তোমাদেরকে আমি লালমাটিয়া মহিলা কলেজ অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আর এই অধ্যায়ের মাধ্যমে আমরা কিন্তু অঙ্কের জগতে প্রবেশ করব। ঠিক আছে, দেখো ছবি দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার। কি বোঝাচ্ছে বলো তো? স্যার এক এক সাইডে পাশে সময়, এক পাশে আর অর্থ। মূল্য। হ্যাঁ, আর ওইটা দিয়ে বোঝাচ্ছে যে টাকার মূল্য কত, তাই না? সময়, অর্থের সময় মূল্য। তাহলে ছবি দিয়ে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা কি করব, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থের সময় মূল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অর্থের সময় পছন্দনীয়তার কারণ সমূহ বিশ্লেষণ করতে পারবে, অর্থের সময় মূল্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, অর্থের সময় মূল্যের নির্ধারক সমূহ ব্যাখ্যা করতে পারবে, অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে। তাহলে আমরা চলে যাব অর্থের সময় মূল্যের ধারণা। তার আগে একটু বলি যে আমরা এর আগে শিখে এসেছি একজন আর্থিক ব্যবস্থাপকের একটু সাইলেন্ট করে দাও, সবাই মিউট করে দাও। আমরা এর আগে শিখে এসেছি যে একজন আর্থিক ব্যবস্থাপকের প্রধান লক্ষ্য কি থাকে? সম্পদ সর্বাধিকরণ থাকে, তাই না? আর এই সম্পদ সর্বাধিকরণের জন্য একজন আর্থিক ব্যবস্থাপককে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। তো সেই কাজগুলোর মধ্যে অর্থের সময় মূল্য নিয়ে তাকে অনেক ধারণা রাখতে হয়। কারণ অর্থের সময় মূল্য সম্পর্কে ধারণা না থাকলে কোনো কাজই সে সঠিকভাবে করতে পারবে না। কারণ অর্থায়নের কাজগুলো যদি সে করতে হয়, কোথা থেকে অর্থ আসবে, কিভাবে সেগুলা কাজে লাগাবো, সেটা যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে চাই, তাহলে অবশ্যই অর্থের সময় মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তো অর্থের সময় মূল্যের ধারণাটা একটু চিন্তা করো। বলা হচ্ছে যে আজকের 100 টাকা এবং 1 বছর পরের 100 টাকা সমান নয়। আজকের 100 টাকা অধিক মূল্যবান। কেন? দেখো, তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিব। আমি যখন অনেক ছোট ছিলাম তখন 1 কেজি গরুর মাংস আমি নিজে কিনেছি 80 টাকা দিয়ে। কত টাকা বলেছি? হ্যালো, স্যার 80 টাকা। মাত্র 80 টাকা দিয়ে কিনেছি। আর এখন যদি আমরা কিনতে যাই তাহলে সেই গরুর মাংসের দাম নিবে কত? 500 টাকা। কম বেশি হতে পারে, ধরে নাও 500 টাকা। তাহলে এই যে আহ, আহ, আমি বলি যে 80 টাকা দিয়ে আমি গরুর মাংস কিনেছি কত সালে? ধরো 2000 সালের দিকে। তো 2000 সালের দিকে যদি আমি 80 টাকা দিয়ে গরুর মাংস কিনি, আর আজকে 2020 সাল, 2020 সালে এসে 500 টাকা দিয়ে আমি একই পরিমাণ 1 কেজি গরুর মাংসই কিনছি, তার দাম হচ্ছে 500 টাকা। তাহলে এই যে কত বছর ব্যবধান, কত বছর হলো? 20 বছর, তাই না? এই 20 বছর ব্যবধানে আমার গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 500 টাকা। অর্থাৎ কত বৃদ্ধি পেয়েছে? 400 টাকা বৃদ্ধি পেয়েছে, তাই কি না? বুঝেছো কথা? স্যার 420 টাকা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 420 টাকা বৃদ্ধি পেয়েছে। জি স্যার, কারণ 80 টাকা দিয়ে কিনছেন, ওইখানে হচ্ছে 400 আর হচ্ছে 20। আচ্ছা, রাইট। তাহলে 420 টাকা বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো, এটা কেন বৃদ্ধি পেল? কিসের কারণে? সময়ের ব্যবধানের কারণে অর্থের মূল্যের কি হয়েছে? পরিবর্তন হয়েছে, তাই না? আর একটা বিষয় চিন্তা করো, যার দাম যে জিনিসের তোমার হচ্ছে অর্থের মূল্যের কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? এই কথাটা আমরা অনেকে বুঝি না। এই যে আমার অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই বলছো, তাই তো? স্যার অর্থের মূল্য না, স্যার অর্থের মূল্য হ্রাস পাইছে, জিনিসের মূল্য বৃদ্ধি রাইট, অর্থের মূল্য হ্রাস পেয়েছে। কারণ অর্থের দাম মানে মূল্যটা যদি হ্রাস না পেত তাহলে তো আমার অর্থ কম যেত। অর্থের মূল্য আগে বেশি ছিল। অর্থের মূল্য আগে কি ছিল? বেশি ছিল। যত দিন যায় অর্থের মূল্য তত হ্রাস পায়। তাহলে এই যে সময়ের ব্যবধানের কারণে অর্থের মূল্যটা হ্রাস পেয়েছে,
এটাকেই বলা হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থাৎ অর্থের মূল্যের একটা পরিবর্তন হয়েছে। আবার যদি আরো বাস্তবমুখী যদি উদাহরণ দিই, মনে করো আমেরিকার $1 সমান বাংলাদেশের ধরে নিচ্ছি আমরা 80 টাকা, তাই না? তাহলে দেখো বাংলাদেশের 80 টাকা সমান আমেরিকার $1, মাত্র $1। কেন আমাদের এত টাকা দিতে হয় ও তাদের এক ডলারের জন্য? কারণ তাদের অর্থের মূল্যটা বেশি আর আমাদের অর্থের মূল্যটা কম। মনে থাকবে? তাহলে মূল্য যত কমবে আমার পরিমাণটা তত বেশি দিতে হবে, টাকাটা বেশি যাবে। কোনো কিছু কিনতে গেলে যদি আমার অর্থের মূল্যটা বেশি থাকে তাহলে টাকা বেশি কম দিতে হবে, আর যদি অর্থের মূল্যটা কম হয়ে যায় তখন টাকা কি করতে হবে, আমাকে বেশি দিতে হবে। বুঝাতে পারছি কথাগুলো? কারো সমস্যা জি আছে? স্যার। না স্যার। ওকে, তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে এবার আমরা সংজ্ঞাটা দেখি যে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তন অর্থের সময় মূল্য বলে। মনে থাকবে না অর্থের সময় মূল্য কাকে বলে? ইয়েস স্যার। এবার একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা মনে রাখতে হবে, এই অর্থের সময় মূল্যের পরিবর্তনের প্রধান কারণ হলো সুদের হার। অর্থের সময় মূল্যের পরিবর্তনের প্রধান কারণ কি? সুদের হার। কেন কি হয় আমাদের বাজারে বা আর্থিক যে লেনদেন হয় এখানে সুদের হার পরিবর্তন হয়। এই সুদের হারের পরিবর্তনের কারণে কি হয়? অর্থের মূল্যেরও পরিবর্তন হয়। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। কি কারণ? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কি, আর জিনিসের দাম বেড়ে যাওয়া, জিনিসের দাম বেড়ে যাওয়া, আর মানে অর্থাৎ আমি অনেক টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য ক্রয় করা। এই যে অনেক টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য ক্রয় করার পরিস্থিতিকে বলা হয় মুদ্রাস্ফীতি। এই মুদ্রাস্ফীতির কারণে কিন্তু অর্থের মূল্যটা কি হয়ে যাবে? হ্রাস পায়। কথা কি বুঝেছ? স্ফীতি, মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি। তাহলে অর্থের মূল্য কমে যাওয়ার কারণটা কি? মুদ্রাস্ফীতি। মনে থাকবে? কিন্তু মূল কথা হলো অর্থের সময় মূল্য পরিবর্তনের মূল কারণ কি? সুদের হার। এটা যেন মনে থাকে। তাহলে আমরা সংজ্ঞাটা কি বলবো? সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। আর বাস্তব উদাহরণ তো দিতেই পারবা, আমি গরুর মাংস দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের বাস্তব জীবন দিয়ে দিতে পারবা, পেঁয়াজের দাম দিয়ে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাব তাহলে এই অর্থের সময় মূল্যের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমরা এই যে যা আলোচনা করেছি এর মধ্যে কি কি আছে দেখো। অর্থের আরেকটা বিষয় আছে, অর্থের তাহলে ভবিষ্যৎ মূল্য সবসময় কেমন হবে? সবসময় বেশি হবে। মানে সরি, ভুল বলেছি, কিন্তু অর্থের ভবিষ্যৎ মূল্য সবসময় কি হবে? কম হবে, কিন্তু পরিমাণটা কি হবে? বেশি হবে। আর বর্তমানে প্রাপ্ত অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করা যায়, তাই না? আমার কাছে যে অর্থ আছে সেটা সবসময় কি হয়? নির্দিষ্ট সুদের হারে আমি একটা জায়গায় বিনিয়োগ করতে পারি। আচ্ছা, আর কারণটা কি বললাম যে অর্থের সময় মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? সুদের হার আর মুদ্রাস্ফীতি। মূল কারণ বললাম আমরা সুদের হার। সরি। আর যদি বলি অর্থের মূল্য হ্রাস পাওয়ার কারণ কি? এটা হচ্ছে তখন মুদ্রাস্ফীতি। ঠিক আছে? আর মূল্যস্ফীতি বললেও হবে, তবে মুদ্রাস্ফীতিটাই বলা হয়। নেক্সট আমরা চলে যাব। এবার একজন আমাকে একটু বলো অর্থের সময় মূল্য কাকে বলে? স্যার আমি বলবো। বলো। সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্য পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। ওকে, থ্যাংক ইউ। এরপরে চলে যাব অর্থের সময় পছন্দনীয়তার কারণ। অর্থের সময় পছন্দনীয়তার কারণ। এই প্রশ্নটার আরো প্রশ্ন আসতে পারে এরকম যে কেন মানুষ অর্থের বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে। কি বলেছি? একটা বলেছে অর্থের সময় পছন্দনীয়তার কারণ। আবার এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, কেন মানুষ অর্থের বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে। আসতে পারে অর্থের সময় অগ্রাধিকারের কারণ। তোমাদের বইয়ে আছে অর্থের সময় অগ্রাধিকারের কারণ। ঠিক আছে? তো দেখো খুবই সহজ জিনিস। একটা হচ্ছে মানে মেইন কথা হলো আমি যেটা বলেছি ওইটা বললে তুমি প্রশ্নটা বেশি সহজে বুঝতে পারবা যে কেন মানুষ অর্থের বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে। ভবিষ্যৎ মূল্য কি
একটু আমরা যদি বলি বর্তমান মূল্য মানে হচ্ছে আজকে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে কি আমার বর্তমান মূল্য, তাই না? আর ভবিষ্যৎ মূল্য হচ্ছে কি আজকে না ভবিষ্যতে, অর্থাৎ 1 বছর পরে হোক 2 বছর পরে হোক যে টাকাটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের ভবিষ্যৎ মূল্য, তাই তো নাকি? তোমাদের কাছে কি মনে হয়? স্যার আমি না এখান থেকে বুঝি না, আরেকবার একটু বলবেন। আমি এখানে বলেছি যে বর্তমান মূল্য বলতে কি বুঝি আমরা, আজকে আমি যে টাকাটা পাবো বা আজকে আমার কাছে যে টাকাটা আছে সেটাই হচ্ছে কি বর্তমান মূল্য। জি আর স্যার। ভবিষ্যতে 1 বছর পরে হোক 2 বছর পরে হোক যে টাকাটা পাবো সেটাকে কি মূল্য বলবে? ভবিষ্যৎ মূল্য বলবে। ভবিষ্যৎ মূল্য। জি স্যার। আর এর আগে বলেছি অর্থের সময় পছন্দনীয়তার কারণের আরো নাম আছে, সেটা হচ্ছে কেন মানুষ অর্থের বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে, অথবা তোমাদের বইয়ে যেটা আছে অর্থের সময় অগ্রাধিকারের কারণ। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে কেন মানুষ বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে? 1 নম্বর কারণ হচ্ছে অনিশ্চয়তা। ভবিষ্যৎ সবসময় কেমন? অনিশ্চয়তায় পরিপূর্ণ। অনিশ্চয়তা না পরিপূর্ণ। তাহলে যে কোনো মানুষ চিন্তা করে আমি ভবিষ্যতে না পেয়ে বর্তমানে পাওয়াটাই বেশি আমাদের কাছে লাভজনক, কারণ ভবিষ্যতে পাবো কি পাবো না তার গ্যারান্টি তো নাই, এখন যদি পেয়ে যাই সেটাই ভালো। ঠিক আছে? আবার আমি আজকে তোমার হচ্ছে অনিশ্চয়তার এখানে, যেহেতু ভবিষ্যতে আমি নাও বাঁচতে পারি, আমার জীবনে তো কোনো গ্যারান্টি নাই, আমাদের টাকা পাওয়ার কোনো গ্যারান্টি নাই, সুতরাং এখনই যা পাবো সেটাই ভালো। এজন্য বলে না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। ঠিক আছে? মনে থাকবে? ওকে, তারপরে চলে যাব আমরা ভোগ অগ্রাধিকার। তোমার সামনে যদি এখন আমি একটা, এখন শীতকাল আইসক্রিম এখন খাবো কিনা জানি না, তো যাই হোক ফুচকা রাখেন যদি সেটা বলেন। স্যার যদি, পিৎজা পাস্তাও রাখতে পারেন যদি চান। হ্যাঁ হ্যাঁ, ফুচকা না ফুচকা। ফুচকা। ফুচকা, হ্যাঁ। হ্যাঁ, যদি ফুচকা দিয়ে বলি ঠিক আছে, মানে একদম তৈরি করা ফুচকা দিয়ে বলি আজকে আর খাওয়ার দরকার নাই, হায় হায়, আগামীকাল খেও, আর মইটা তো স্যার খাইছে। তাহলে কিন্তু, এগুলো তো ঠিক না। তাহলে তুমি কিন্তু বলবা যে না স্যার এটা হবে না, এখনই বলছো যে না হবে না, আমাদেরকে এখনই দিতে হবে। তো এই যে কেন আমরা ভবিষ্যতে এটা খেতে চাই না, ভোগ অগ্রাধিকারটা হচ্ছে কি আমরা সব সময় এখনই পাইলে এখনই খাবো, যতটুকু আমাদের চাহিদা। তো এই যে এই মানে মানুষের চাহিদাটা কেমন, যে আমি এখনই যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু খাইতে চাই, ততটুকু দ্রব্য বা সেবা ব্যবহার করতে চাই বা ভোগ করতে চাই। সুতরাং আমি ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে বর্তমানটাকেই মানুষ কি করে বেশি পছন্দ করে। ঠিক আছে? তাহলে ভোগ অগ্রাধিকারের জন্য মানুষ অর্থের বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে। তারপরে আসি বিনিয়োগ সুযোগ। বিনিয়োগ সুযোগটা দেখো, আহ যদি আমার কাছে এখন আমাদেরকে যে কেউ একজন আমাদের 10 লক্ষ টাকা দিয়ে আমাকে বলল যে আপনি এটা কখন বিনিয়োগ করবেন, আমি বলবো যে আমি আজকেই বিনিয়োগ করব, কারণ আজকে যদি বিনিয়োগের সুযোগ থাকে আমি আজকেই বিনিয়োগ করব, ওই 1 লক্ষ টাকা ঘরে বা 10 লক্ষ টাকা ঘরে ফেলে রাখবো না। কথা বুঝছো? কারণ আমি যদি এখনই বিনিয়োগ করি আমার সেই সুযোগটা আমি কাজে লাগাইলাম, এই সুযোগ হয়তো 1 বছর পরে নাও থাকতে পারে, 2 বছর পরে নাও থাকতে পারে। তাহলে এই যে বিনিয়োগ সুযোগটা কেউ হাতছাড়া করতে চায় না। আর আমি যদি এখনই আজকেই যদি 10 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলি তাহলে আমার কিন্তু প্রফিটটা বেশি আসবে। এখন মার্জিয়া যদি বলে, যদি মনে করে যে না আমাকে কেউ 10,000 টাকা দিলে আমি আজকে বিনিয়োগ না করে 1 বছর পরে বিনিয়োগ করব, সেটা সে করতে পারে, কিন্তু আমি বলবো যে না আমি আজকেই বিনিয়োগ করব। কারণ হচ্ছে কি আমার এখনই বিনিয়োগ করলে দুইটা সুবিধা, একটা হচ্ছে ওই বিনিয়োগ সুযোগ আমার হাতছাড়া হবে না, আবার ওইখানে বিনিয়োগ করলে আমি কিন্তু প্রফিটটা বেশি পাবো, মার্জিয়ার থেকে কিন্তু আমি 1 বছর আগেই প্রফিট বেশি পেয়ে যাব, তাই না? তাহলে এই বিনিয়োগ সুযোগের কারণেই মানুষ কি করে অর্থের বর্তমান মূল্যটাকে বেশি পছন্দ করে। ঠিক আছে? বুঝেছি কিনা? জি জি। স্যার। আর মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি বলেই ফেলেছি, কোন দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। ঠিক আছে? কোন দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। মনে থাকবে?
জি স্যার। এটা ধরবো কিন্তু একটু পরে। আচ্ছা তাহলে এই যে 4টা কারণ বললাম, প্রধানত এই 4টা কারণের জন্য মানুষ অর্থের সময়কে বেশি পছন্দ করে বা অর্থের বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব অর্থের সময় মূল্যের গুরুত্ব কি। অর্থের সময় মূল্যের গুরুত্বের 1 নাম্বার হচ্ছে দেখো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? ধরো আমাদের কাছে 3টা প্রকল্প আছে, আমাদের কাছে টাকা আছে 2 লক্ষ টাকা, এ বি সি 3টা প্রকল্প। প্রকল্প তো আমরা বুঝি অর্থ বিনিয়োগের খাত, তাই না? এই জি 3টা প্রকল্পে আমাদের অর্থ বিনিয়োগের সুযোগ আছে, কিন্তু প্রত্যেকটা প্রকল্পেই তোমাকে 1 লক্ষ টাকা করে বিনিয়োগ করতে হবে, এই 2 লক্ষ টাকা করে বিনিয়োগ করতে হবে। তাহলে আমরা বলছি আমাদের হাতেই আছে 2 লক্ষ টাকা, আমাদের সামনে আছে 3টা প্রকল্প। তার মানে তুমি 3টা থেকে যে কোনো একটি প্রকল্প তোমাকে গ্রহণ করতে হবে, তাই না? কারণ তোমার আছে 2 লক্ষ টাকা, আর আমি বলছি প্রতিটা প্রকল্পেই 2 লক্ষ টাকা মিনিমাম বিনিয়োগ করতে হবে। তাহলে তুমি তো একসাথে 2টা প্রকল্প নিতে পারবা না, পারবা? হ্যালো, জি স্যার। আমার কথা ভালো বুঝো নাই? স্যার না। স্যার আবার একটু বলতেন। আমরা বলেছি আমাদের মনে করো কাছে আছে কত, 2 লক্ষ টাকা, ঠিক জি আছে? আর এই 2 লক্ষ টাকা বিনিয়োগ করার জন্য আমাদের 3টা খাত আছে, এ বি সি নামে 3 জায়গায় আমরা অর্থ বিনিয়োগ করতে পারি। এখন প্রতিটা প্রকল্পেই তোমাকে 2 লক্ষ টাকা করে বিনিয়োগ করতে হবে। এ তে বিনিয়োগ করলে 2 লক্ষ বিনিয়োগ করতে হবে, বি তে বিনিয়োগ করলে 2 লক্ষ বিনিয়োগ করতে হবে, সি তে বিনিয়োগ করলেও 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে তোমার আছে 2 লক্ষ টাকা, তুমি তো একসাথে 3টা প্রকল্পে বিনিয়োগ করতে পারবা? না স্যার। পারা যাবে না, 2টাতেও পারবো না, আমি একটাতে পারবো। এখন এক লাখ করে দেওয়া যাবে না? হ্যাঁ, স্যার 3টে 1 লাখ 1 লাখ না করে দেওয়া। শর্ত, আমি তো তোমাকে শর্ত দিয়ে দিয়েছি, তুমি ও তোমার যা টাকা আছে পুরাটাই একটা প্রকল্পে ইনভেস্ট করতে হবে। জি এখন স্যার। এখন আমি বলছি যে এ প্রকল্পে যদি তুমি 2 লক্ষ টাকা বিনিয়োগ করো তাহলে তোমার লাভ আসবে 30,000 টাকা। বি প্রকল্পে তুমি যদি, ভালো করে শোনো আমার আনসার দিতে হবে কিন্তু, তাহলে এ প্রকল্পে যদি বিনিয়োগ করো তোমার লাভ আসবে কত, 30,000 টাকা। বি প্রকল্পে বিনিয়োগ করলে লাভ আসবে 40,000 টাকা, আর সি প্রকল্পে বিনিয়োগ করলে তোমার লাভ আসবে 25,000 টাকা। তাহলে তুমি কোন প্রকল্পটা গ্রহণ করবা? স্যার বি প্রকল্প। রাইট, বি প্রকল্প গ্রহণ করবো, কারণ এ প্রকল্পে 30,000 টাকা লাভ হবে, বি প্রকল্পে 40,000 টাকা। 40,000 টাকা লাভ হবে, আর সি প্রকল্পে 25,000 টাকা লাভ হবে। তাহলে লাভ যেখানে বেশি আমরা সেখানেই বিনিয়োগ করব। তাহলে আমরা বি প্রকল্পে বিনিয়োগ করব। এখন দেখো অন্য 2টা প্রকল্পেও কিন্তু লাভ ছিল, লস ছিল না, তাই না? জি স্যার। যেহেতু আমার অন্য 2টা প্রকল্পেও লাভ ছিল, তাহলে আমি সেই 2টি প্রকল্পে অর্থ বিনিয়োগ না করে একটা প্রকল্প গ্রহণ করছি, তাহলে ওই 2টা প্রকল্পের লাভের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে না? বলতো, ওই জি 2টা স্যার। প্রকল্পেও লাভ করার সুযোগ ছিল কিন্তু আমি সেটা নিচ্ছি না, তাই তো? জি স্যার। এই যে 2টা প্রকল্পে অর্থ বিনিয়োগ করার সুযোগ আমরা ছেড়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। মনে থাকবে? জি আর একটা স্যার। বিষয় বলি, আরো সহজ হবে, একটু মিউট করে দাও সবাই, মিউট করে দাও, শব্দ হচ্ছে তো। কিন্তু শব্দটা হচ্ছে যার কাছে সে মিউট করে নাই, মোহনা আক্তার মিউট করে দাও তো। মোহনার বাসা। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। ওকে, এবার বলছি আরেকটা বিষয় চিন্তা করো, মনে করো আমার 10 লক্ষ টাকা ছিল, সেই 10 লক্ষ টাকা আমি একটি ব্যাংকে জমা রেখেছি, সেখান থেকে আমার প্রতি মাসে তারা আমাকে 10,000 করে টাকা দেয়। কি বলেছি, 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছি, তারা আমাকে প্রতি মাসে লাভ দেয় হচ্ছে 10,000 টাকা। এখন আমি আমার আর এক জায়গায় বিনিয়োগ করার সুযোগ আছে, আমি সেখানে বিনিয়োগ করলে আমার লাভ আসবে হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা। তাহলে আমি কি করব, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসবো, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে সেই যেখানে 20,000 টাকা লাভ হবে সেখানে আমি অর্থ বিনিয়োগ করব। তাহলে দেখো, ব্যাংক থেকে কিন্তু আমি 10,000 টাকা লাভ পাচ্ছিলাম,
তো ওইখান থেকে টাকা তুলে নিয়ে এসে আরেক জায়গায় বিনিয়োগ করলে এই 10,000 কি আর পাবো? এবার আনসার না করো। স্যার, না স্যার। 10,000 আর পাবো না। তাহলে এই 10,000 যে লাভের সুযোগটা আমি কি করলাম? হাতছাড়া করে ফেললাম না? জি স্যার। এই যে 10,000 টাকা লাভ হচ্ছিল, বাট ওইটা আমি এখন আর গ্রহণ করছি না, বা ওইটা আমি ছেড়ে দেওয়া, এটাকেও কিন্তু আমাদের অর্থায়নে বা আমাদের হিসাব বিজ্ঞানে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ আমার সুযোগ ছিল কিন্তু আমি নিচ্ছি না, তাহলে এটা এক ধরনের ব্যয় হবে আমার। এই জন্য এটাকে বলা হচ্ছে কি সুযোগ ব্যয়। মনে থাকবে? জি স্যার। তাহলে এখন ভালো ভাষায় আমরা কি বলবো? যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করা হয় তখন তাকে সুযোগ ব্যয় বলে। আবার স্যার আরেক বলছি, যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য এক বা একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। আবার বলবো, না স্যার, এবার পারবো। স্যার আরেকবার বলেন। যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য এক বা একাধিক অন্য এক বা একাধিক প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। মনে থাকবে? জি স্যার। বলো তো কে পারবা? স্যার আমি পারবো। মার্জিয়া পারবা, আর কে পারবা? স্যার আমি পারবো। বলো। স্যার আমিও পারবো। এই পৃষ্ঠা ওটাই। হ্যাঁ বলো, কে বলবা? স্যার আমি বলি। মার্জিয়া বলবা? না, মার্জিয়া একটু পরে বলো, অন্য আরেকটা বলো। তানজিলা বেগম স্যার সুযোগ ব্যয় বলবো। বলো। কোনো একটি প্রকল্পতে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পের বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তাকে সুযোগ ব্যয় বলা হয়। ওকে, ঠিক আছে। আবার ধরবো কিন্তু মূল্যায়নে যদি সময় থাকে ইনশাল্লাহ। এরপর হচ্ছে ঋণ গ্রহণ সিদ্ধান্ত। তাহলে আমরা সুযোগ ব্যয় বুঝলাম, এরপর হচ্ছে কি ঋণ গ্রহণ সিদ্ধান্ত। এটা খুব সহজেই বলে যাব তাড়াতাড়ি। ঋণ গ্রহণ সিদ্ধান্ত হচ্ছে কি, আমি যদি কোনো জায়গা থেকে ঋণ গ্রহণ করতে চাই, সবাই করে দাও, মিউট করে দাও। ঋণ গ্রহণ করতে চাই, তাহলে যেখান থেকে আমি ঋণ গ্রহণ করতে চাচ্ছি সেখানে তারা আমাকে যে ইন্টারেস্ট রেটটা ধরাই দিবে, তারা বলে দিবে, তুমি কিন্তু ওরা যে ইন্টারেস্ট দিবে তুমি সেটা কিন্তু ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিতে পারবে এই অর্থের সময় মূল্যের ব্যবহার করে। তাহলে ঋণ গ্রহণ করতে গেলে অর্থের সময় মূল্য গুরুত্বপূর্ণ। বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন, যে কোনো প্রকল্পের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য তুমি কিন্তু কি করতে পারবা? মূল্যায়ন করতে পারবা। শব্দ হচ্ছে কার ওখানে, আমি বুঝতেছি না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বিনিয়োগ অর্থাৎ আমি কোন জায়গায় অর্থ বিনিয়োগ করব, সেখানে অর্থ বিনিয়োগ করলে তার আজকের মূল্য কত হবে, বা ভবিষ্যতে একটা 5 বছরের জন্য বিনিয়োগ করলে 5 বছর শেষে আমি কত টাকা পাবো, সেটা জানার জন্য, সেটা মূল্যায়ন করার জন্য কিন্তু অর্থের সময় মূল্য প্রয়োজন। তারপর হচ্ছে প্রবৃদ্ধির হার নির্ণয়। প্রবৃদ্ধির হার বলতে আমরা কি বুঝাই? যে আমার প্রতিষ্ঠানে লাভ কি বাড়ছে না কমছে, সেটাই যে লাভ কমা বা মানে বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে প্রবৃদ্ধি। তাহলে এই প্রবৃদ্ধির হারটা কত হয় সেটা আমরা কিন্তু অর্থের সময় মূল্য ব্যবহার করে নির্ণয় করতে পারি। এরপর আমরা চলে যাব অর্থের সময় মূল্যের নির্ধারক সমূহ। অর্থের সময় মূল্য নির্ধারক বলতে কি কি বিষয়, অর্থের সময় মূল্য নির্ণয় করতে গেলে আমাদের কি কি বিষয় লাগবে সেই জিনিসগুলো আমাদের এখানে নির্ধারক। দেখো, সময় বা মেয়াদ লাগবে, অর্থাৎ আমরা যে বিনিয়োগ করব সেটা কত সময়ের জন্য বিনিয়োগ করব। তো সেই সময় বা মেয়াদকে বলা হচ্ছে কি একটা নির্ধারক। সুদের হার বা বাট্টার হার লাগে, বা মানে হচ্ছে তোমার আমি যে এক জায়গায় অর্থ বিনিয়োগ করব তাহলে সেখানে সুদের হার কত, সুদের হারকে বাট্টার হার বলে, মূলধন ব্যয় বলতে পারে। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির হারও কিন্তু অর্থের সময় মূল্য নির্ধারণের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে সুদের প্রকৃতি, সুদটা কেমন। আমাদের সুদ হচ্ছে সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল সুদ হয়, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে সেই সুদটা কেমন? সরল সুদ হলে একরকম ফর্মুলা ব্যবহার করে অর্থের সময় মূল্য নির্ধারণ করতে হয়, চক্রবৃদ্ধি সুদ হলে আর এক রকম ফর্মুলা ব্যবহার করে আমাদের অর্থের সময় মূল্য নির্ণয় করতে হয়। তাহলে সুদ কয় ধরনের বলেছি? স্যার দুই ধরনের। কি কি? স্যার এটা চক্রবৃদ্ধি, হ্যাঁ, আর একটা সরল সুদ। সরল সুদ। ওকে, তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা, এখন যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে সেই চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে সেটা আমাদেরকে
আহ, আহ, তার উপর ভিত্তি করে অর্থের সময় মূল্য নির্ণয় করা হয়। ঝুঁকিমুক্ত প্রতিদানের হার, অর্থাৎ আমি যেখানে বিনিয়োগ করব সেখানে কি ঝুঁকি আছে নাকি ঝুঁকি নাই, সেটাও আমাদের অর্থের সময় মূল্য নির্ণয়ের জন্য নির্ধারক। তাহলে এগুলা ছিল, এটা এটা তোমাদের বইয়ে নাই কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। স্যার নিয়েছি আমি। ওকে, গুড। তারপরে চলে যাব অর্থের সময় মূল্যের, অর্থের বর্তমান মূল্য। এটা হচ্ছে অর্থের বর্তমান মূল্যের ধারণা। তো অর্থের বর্তমান স্যার মূল্য এর কাকে বলে? আগের স্লাইডটা আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি স্যার। হুম হুম। স্যার আমাদের স্যার এই টাইপের অঙ্ক তো স্যার মানে এসএসসি তো ছিল, আমি জীবনেও স্যার এই অঙ্ক করিনি। স্যার হয়েছে। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক স্যার। এখন তো করতে হবে। স্যার সেইটাই তো স্যার, আমি সবসময় এইটা বাদ দিয়ে করতাম। সমস্যা না, এখন করব এবং সহজ লাগবে আল্লাহ আশা করি। এরপর আমরা দেখি অর্থের বর্তমান মূল্যের ধারণা। অর্থের বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। সহজ কথা, মনে থাকবে না? অর্থের বর্তমান মূল্য কি? ভবিষ্যতে। দেখো আমি একটু ভেঙে বলি আর একটু, যে মনে করো আজ থেকে 1 বছর পরে যে টাকাটা পাবো তাকে আমরা ভাঙাবো, ভাঙায় আজকে নিয়ে আসবো। একটা সেটার একটা পদ্ধতি আছে। তো যে পদ্ধতিতে আমরা কি করছি, অর্থের বর্তমান ভবিষ্যৎ মূল্যগুলোকে আজকে বর্তমান মূল্যে নিয়ে আসছি, এই যে আজকের মূল্যটাকে বলা হচ্ছে কি বর্তমান মূল্য। তাহলে অর্থের বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। যেমন যদি আমি বলি আজকে আমার কাছে ধরো আজকে আমি 10,000 টাকা ব্যাংকে জমা রাখবো, 10 বছর পরে আমি পাবো কত? 15,000 টাকা। দেখো 10 বছর পরের 15,000 টাকা সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আর ওই 15,000 টাকার বর্তমান মূল্য কত? 10,000 টাকা। বুঝেছো কথা? বুঝে নাই? ভালো। জি স্যার বুঝছি। আমি আরেকবার মানে বলছি। হ্যাঁ, আরেকবার বলছি যে ধরো আমি আজকে 10,000 টাকা ব্যাংকে জমা রেখেছি, তারা আমাকে সুদ দিবে। এখন 10 বছর পরে গিয়ে আমি পাবো হচ্ছে কত? 15,000 টাকা। তাহলে দেখো 10 বছর পরের 15,000 টাকা আর আজকের 10,000 টাকা দুইটা কিন্তু সমান। তাহলে 10 বছর পরের 15,000 টাকা পাওয়া আর আজকে 10,000 টাকা পাওয়া কিন্তু একই কথা। তবে মানুষ কি চায়, কোনটা চায় আগে? স্যার মানে বর্তমানটা স্যার। বর্তমান মূল্যকে বেশি পছন্দ করে। বুঝছি, তাহলে আজকের ক্লাস বুঝতে পেরেছি। মোহনা কিছু বলতে চাও? চাই। বলো তো কি বলতে চাও স্যার মোহনা। যদি এরকম হয় যে হচ্ছে গিয়ে আজকে 10,000 টাকা ব্যাংক আমাকে যেটা দিবে, মানে সুদ হিসেবে 15,000 টাকা যদি কয়েক বছর পর দেয় সেম টাকা, মানে টাকার পরিমাণ সেমই থাকবে, যদি এরকম হয় তাহলে তো স্যার ব্যাংকে শুধু শুধু টাকা রাখা না, আমাদের ঘরের মধ্যে টাকা রেখে দিলেই তো হয়। না, এই যে তুমি তো মানুষ তো ভবিষ্যতের কথাও চিন্তা করে। তোমার যদি বিনিয়োগের সুযোগ থাকে তাহলে তুমি সেখানে বিনিয়োগ করবে আজকে, আর সুযোগ না থাকলে তো তুমি ব্যাংকে রেখে দিবা। হ্যাঁ, আমরা স্যার আপনার আমরা কথা কিছু শোনা যাচ্ছে না। আমরা আমরা কোন অর্থে এই আলোচনাগুলো করছি? বিনিয়োগ করার অর্থে। তো আমি যদি 10,000 টাকা ব্যাংকে জমা রেখে 15,000 টাকা পাই, আবার অন্য আরেক জায়গায় যদি আমি 10,000 টাকা বিনিয়োগ করে আজকে বিনিয়োগ করে 20,000 টাকা পাই, তাহলে আমরা এই যে জায়গায় আমি তোমার হচ্ছে 20,000 টাকা পাবো সেখানে অর্থ বিনিয়োগ করব। এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই তো আমরা সব আলোচনা করছি, ঘরে টাকা কিন্তু ফেলে রাখার জন্য না। কথা বুঝছো? আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য আলোচনা করছি। কথা বোঝাতে পারছি? জি স্যার বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। আমি তোমাদেরকে এসএমএস করেছি, দেখেছো? সাবমিট করছি স্যার। ওকে, সবাই রোল যা যা দরকার সেগুলো রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করে দিও। সেটা তো অনেক সহজ দিয়েছেন স্যার, সবগুলো শুধু লিখতে হয় নাকি স্যার? হ্যাঁ, ওইখানে কি ফার্স্ট পেপার লেখা আছে, ফার্স্ট ইয়ার লেখা আছে? জি স্যার সেটাই তো দেখুন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা ওগুলো ফিল আপ করতে থাকো, পাশাপাশি আমার সাথেও। কোনো প্রশ্ন আজকে আছে কিনা? না স্যার। যেমন একটু আগে প্রশ্ন করেছিল কে, এটা কিন্তু ভালোই প্রশ্ন ছিল, এটা প্রশ্ন করলে কিন্তু সবাই জানতে পারে। তারপরে আর কোনো প্রশ্ন নাই, একক কাজও নাই, মূল্যায়নে চলে আসছি। অর্থের সময় মূল্য কি? আমি আমি বলবো। না, আমার যে বলবেন, এটা সহজ জিনিস, এটা বলবে স্যার সহজ। সময় মূল্য হুম, কাকে বলে আমি বলি? বলো শর্মিলা। স্যার সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। গুড। এবার সৃষ্টি কথা শুনতে পাচ্ছ? সৃষ্টি,
সৃষ্টি তুমি কথা শুনতে পাচ্ছ? পাচ্ছে না। তারপর আফরিন, ইয়েস স্যার। আফরিন কি হয়েছে? আফরিনের গলার আফরিনের তো সমস্যা। ঠান্ডা সারে নাই না? নো স্যার। আচ্ছা ঠিক আছে আফরিন, তাহলে আজকে তোমাকে বলতে হবে না, তুমি শুনতে থাকো। তারপরে আছে কে আছে? তাইতাইওয়াং আছো? জি স্যার। তাইতাইওয়াং তুমি বলো তো মুদ্রাস্ফীতি কি? স্যার ওটা আমি পারবো না, আমি সুযোগ দিয়ে পারবো স্যার। ওকে তুমি সুযোগ ভাই বলো। যে কোনো দুটি প্রকল্পের মধ্যে একটি প্রকল্প বিনিয়োগ করো, অন্য একটি প্রকল্পকে সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলে। গুড, অনেক সুন্দর হয়েছে। এবার বলো কিকিউ মারমা, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি বলো মুদ্রাস্ফীতি কি? স্যার শুনতে পাচ্ছি। মুদ্রাস্ফীতি কি সেটা বলো। স্যার মুদ্রার মূল্য ওঠানামা মানে ওঠানামা করাকে মুদ্রাস্ফীতি বলে। না, নামাটাকে না, শুধু ওঠাটাকে। ঠিক আছে, ও ওঠা থাকে কোন দ্রব্য বা সেবার মূল্যের ঊর্ধ্বগতিকে কোন দ্রব্য বা সেবার মূল্যে ঊর্ধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। ওকে, থ্যাংক ইউ। স্যার এটা কি মুদ্রা নিম্ন থেকে মানে উচ্চ স্তরে এরকম কিছু? না, এটা হলো জিনিসের দাম বেড়ে মূল্য যাওয়া। কম ছিল এখন রেট বেশি এরকম? হ্যাঁ, একটা জিনিসের দাম, এই দেখো আমি তোমাদের বলি, যেটা আমরা বাড়তেই থাকবে আমরা হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আমাদের চালের দাম সেই কোন কাল থেকে বাড়তেছে, বাট কমার কোনো নাম নাই। কমবে না, কখনোই কমবে না, হ্যাঁ কারণ স্যার। মুদ্রাস্ফীতি দিন দিন কমে না, বাড়ে। সো আমাদের জিনিসের দাম, আমরা দেখো, আমি আমার দাদার তো না শুনি নাই, ফুপুদের মুখেও শুনেছি গল্প, যে তারা বলে যে আমার দাদা নাকি যখন বাজারে যাইতো মাত্র 1 টাকা অথবা তারা হচ্ছে 50 পয়সা নিয়ে বাজারে যাইতো। তো 1 টাকা নিয়ে যদি বাজারে যাইতো, বাজার নিয়ে আসতে পারতো না, এরকম অবস্থা ছিল। আর আমরা এখন কত টাকা বাজারে নিয়ে গেলেও সেটা মানে অল্প কিছু মনে হয়, যে 1000 টাকা 2000 টাকা বাজারে নিয়ে গেলে মনে হয় যে অল্প কিছু কিনছি, কি কিনলাম। তো এই যে এটা কেন বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে এই যে দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে কি মুদ্রাস্ফীতি। ঠিক আছে, আর অর্থের, এবার আমাকে বলবে, হ্যাঁ মার্জিয়া বলো তো। স্যার কি আমি বুঝছি স্যার, আপনি আমার কি জিজ্ঞেস করবেন স্যার, আমি এটা তো বুঝতে পারতেছি না। হ্যাঁ স্যার আপনি 4 নম্বর আমাকে জিজ্ঞেস করবেন না স্যার? না তো, তাহলে স্যার তুমি বলবা যে অর্থের মূল্য হ্রাস পায় সবসময় নাকি বৃদ্ধি পায়? স্যার অর্থের মূল্য হ্রাস পায়। অর্থের মূল্য হ্রাস পায়। অর্থের মূল্য হ্রাস পেলে পণ্যের দাম বাড়ে না কমে? স্যার বাড়ে, মানে অর্থের মূল্য হ্রাস পায়, আর স্যার মানে জিনিসের মূল্য বৃদ্ধি পায়। ওকে, ঠিক আছে, ভালো বলেছো। আচ্ছা, আমার কথা ফাতেমা আক্তার শুনতে পাচ্ছ? আমাদের সময় 45 মিনিট, অলরেডি উই হ্যাভ পাসড অ্যাবাউট 5 মিনিটস, তাহলে আর ক্লাস নেওয়া যাচ্ছে না। তো ফাতেমা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। অর্থের বর্তমান মূল্য কি সেটা বলো। অর্থের বর্তমান মূল্য কি? খুব তাড়াতাড়ি, না পারলে না। আমি বলবো? হ্যাঁ, কি? আর বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। ওকে, তোমাদেরকে বাড়ির কাজটা একটু দেখে নাও। 15টি প্রশ্ন উত্তর লিখতে হবে, স্বাভাবিক যেভাবে তোমরা লিখে থাকো। আজকে যা পড়াইলাম এইগুলা এর মধ্য থেকে, তোমাদের বইয়ের থেকে। ঠিক আছে? পেজ তোমাদের 3 নাম্বার অধ্যায়ে আজকে যেগুলো আলোচনা করেছি সেগুলোর মধ্যেই 163 পেজের হচ্ছে অর্থের বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়ার উপর পর্যন্ত পড়ে। ওকে, তার মানে 160 পৃষ্ঠা থেকে শুরু করে। স্যার বলো। স্যার একটু, স্যার আমি প্রেজেন্টটা দিয়ে নিই। ওকে ওকে, স্যার কেটে দিন না। স্যার এক কথায় প্রশ্ন নাকি বড়গুলা? এক কথায় প্রশ্ন। স্যার লিংকটা একটু আরেকবার দিবেন? আচ্ছা, যারা একবার লিখেছো লিংকটাতে তারা আর লিখবে না, একবারই লিখতে হবে। আমি আবার দিয়ে দিচ্ছি। স্যার এই আপনার ক্লাসের টাইম অনেক তাড়াতাড়ি যায়, কিন্তু অ্যাকাউন্টিং আর ইংরেজি ক্লাসের টাইম যায় না। তাই না? জি স্যার। স্যার আর ইংরেজি স্যার শুনতে পারলে তোর মাইর দিবে। না, শুনবে স্যার না। আমারে পাই দে কই?
আর বলবে না সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড হচ্ছে। হ্যাঁ ও স্যার রেকর্ডার বন্ধ করেন নাই আপনি? না বন্ধ আমি করি নাই। তো কলেজে গিয়ে আমার নাম চেঞ্জ করে দিব, দেন আমি তেমনিতে মুখ খুলি না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আগামী ক্লাসে আমরা আবার পরে স্যার ইংরেজি ক্লাস। ওকে, তাহলে তোমরা সেই ক্লাসে জয়েন করবে। এজন্য তোমাদেরকে অ্যাকাউন্টিং অনেক ক্লাস। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। স্যার স্যার কোনো আসসালামু এক্সট্রা আলাইকুম আছে? স্যার। ওয়ালাইকুম আসসালাম।